বঙ্গবন্ধু হত্যার পর 1975 সালে কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়া যাবে না বলে ইন্ডিয়ান মিটিং হয়েছে। পরবর্তীতে সেটা 1996 সালে এসে সংসদে বাতিল হয় এবং যারা ওই অপরাধ বঙ্গবন্ধুর হত্যাকারী যারা রয়েছে ওই হত্যা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে আইনজীবীর সাথে আলাপনের 33তম পর্বে। আজকে আমার সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জুলকারনাইন জিল্লু। অ্যাডভোকেট মোহাম্মদ জুলকারনাইন জিল্লু 2018 সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবীর সাথে আলাপন পর্বে মূলত আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতামত নিয়ে থাকি। বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। দ্বিতীয়ত, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি কিনা সে বিষয়ে আলোচনা করে থাকি। তৃতীয়ত, কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা, সুতরাং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে সারা বাংলাদেশের যতগুলো আইনজীবী সমিতি রয়েছে তার মধ্যে রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কি কি খাতে পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। সর্বশেষ আমরা সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের মতামত গ্রহণ করে থাকি। তার ধারাবাহিকতায় আজকে যিনি আমাদের অতিথি তার কাছ থেকে আমরা সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আজকে মতামত নিয়ে থাকবো। এবং আজকে শুরুতেই যিনি আমাদের অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, তাকে আইনজীবীর সাথে আলাপন পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং তার কাছ থেকে আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় গণভোট অধ্যাদেশ নিয়ে। গণভোট অধ্যাদেশটি আসলে কি ছিল এবং রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করতে পারে কিনা এই ব্যাপারে আমি তার কাছে জানতে। একই সাথে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সরকার কেন এটি সংসদে পাশ করলো না এবং বিরোধী দলের আপত্তির জায়গাটাই বা কোথায়, বিরোধী দলের আন্দোলনকে সরকার কিভাবে দেখছে। একই সাথে 3-4টা প্রশ্ন আপনাকে বলেছি। এই বিষয়ে যেহেতু সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে, সুতরাং আমি আপনার কাছ থেকে আজকের এই আইনজীবীর সাথে আলাপন পর্বের মাধ্যমে এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ মিস্টার সোহান। আপনার এই অনুষ্ঠানের নিয়মিত আমি একজন ফলোয়ার এবং অনুষ্ঠান আপনি অনেকদিন ধরে এটা পরিচালনা করছেন, আমি নিয়মিত দেখি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আপনার প্রথম প্রশ্ন ছিল গণভোট, রাইট? গণভোট কেন পাশ হয়েছে, কেন কি ছিল অধ্যাদেশটা, কিভাবে জারি হলো? দেখুন, বাংলাদেশের বর্তমান সংবিধানের প্রেক্ষাপটে গণভোট রাষ্ট্রপতি চাইলে জারি করতে পারে না, প্রথমত। কারণ বাংলাদেশ সংবিধানের পূর্বে গণভোটের একটি আইন ছিল, কিন্তু বাংলাদেশ সংবিধানের 142-এর 1-এর ক অনুযায়ী রাষ্ট্রপতি গণভোটের অধ্যাদেশ জারি করতে পারত। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এটা পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে গণভোটের যে অনুচ্ছেদ ছিল সেটা বাতিল করা হয়। পঞ্চদশ সংশোধনের পরে গণভোট অধ্যাদেশের কোনো বিধান সংবিধানে রাখা হয়নি এবং গণভোট সেটা যদি অধ্যাদেশ হিসেবে জারি করার পরেও সংসদ পাশ করতে চাইতো, পরবর্তীতে সেটা আদালতের মধ্য দিয়ে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। এবং অধ্যাদেশ যখন জারি করা হয়, রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। কখন সে অধ্যাদেশ বা মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে? যখন কোনো সংসদ কার্যকর থাকে না, অথবা এমন কোনো সংসদ বিদ্যমান থাকে না যখন দেশের ভিন্ন পরিস্থিতিতে দেশে একটি আইন বা জরুরি অবস্থা তৈরি হয়, তখন রাষ্ট্রপতি চাইলেই অধ্যাদেশ জারি করতে পারে। কিন্তু গণভোটের অধ্যাদেশটা যেহেতু বাংলাদেশ বর্তমান সংবিধানে রাখা হয়নি, সেক্ষেত্রে এই সংবিধানের যে বাইরে গিয়ে রাষ্ট্রপতি গণভোট যে অধ্যাদেশ জারি করেছে, রেফারেন্ডাম, সেটা বাংলাদেশের আইনে তো বিদ্যমান থাকবে না বা আইনে তো সেটা বাতিল হবে। যার কারণে বাংলাদেশের বর্তমান সংসদ মনে করছে যে এই গণভোট যে অধ্যাদেশ জারি করেছিল রাষ্ট্রপতি, সেটা সংসদে এনে যদি আইন পাশ করে পরবর্তীতে সেটা উচ্চ আদালতে গিয়ে হয়তো বাতিল হতে পারে, যার কারণে গণভোটটা সংসদে পাশ করেনি। এবং দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করতে পারে কিনা। এর আগে আমার আরেকটি প্রশ্ন মাঝখানে থেকে যায়,
সেটি হচ্ছে আমরা জানি যে সাংবিধানিকভাবে গণভোটের কোনো বৈধতা নেই, যেহেতু এটি পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেমনটা আপনি বললেন। তো ইতিপূর্বে আমরা দেখেছি 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছিল। একটি হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদের সময় 1977 সালে, এবং 1985 জিয়াউর রহমানের সময়, এবং 1985 সালে হুসেন মোহাম্মদ এরশাদের সময়। মূলত এই যে 3টি গণভোট ছিল, দুটি হচ্ছে প্রশাসনিক গণভোট, অর্থাৎ তাদের কাছে বৈধতা দেওয়ার জন্য, আরেকটি সাংবিধানিক গণভোট যদিও বলা হয়ে থাকে, তবে সেটা তেমন একটা আলোচিত হয়নি। ওই দুটি গণভোট কি আইনের দৃষ্টিতে বৈধ ছিল কিনা? হ্যাঁ, ওই সময় যেহেতু সংবিধান কার্যকর ছিল না এবং সংবিধানে কোনো ধরনের বিধান রাখা ছিল না, বা এই গণভোটের সম্পর্কে কোনো কিছু লেখা ছিল না, যার কারণে তখন সংবিধানের বাইরে গিয়ে তারা এই গণভোটটা আয়োজন করেছিল। 1977 সালে জিয়াউর রহমান এবং 1985 সালে হুসেন মোহাম্মদ এরশাদ। পরবর্তীতে 1991 সালে আরেকটি গণভোট হয়েছিল, সেটা সর্বসম্মতিক্রমে গণভোট হয়েছিল। এবং গণভোট বা অধ্যাদেশ যখন রাষ্ট্রপতি নিজের ইচ্ছা অধ্যাদেশ জারি করতে পারে না, বিকজ রাষ্ট্রপতি সরকারের সাথে, নির্বাহী বিভাগের সাথে পরামর্শক্রমে অধ্যাদেশ জারি করতে পারে। অধ্যাদেশ জারি করতে পারলেও আপনি রেফারেন্ডামের ক্ষেত্রে আপনি সংবিধানের বাইরে যেতেই পারবেন না, সংবিধানের থেকেই আপনার অধ্যাদেশ জারি করতে হবে। যেহেতু গণভোটের অধ্যাদেশটাই যে সাংবিধানিক না, আমার মনে হয় বর্তমান সংসদ অর্থাৎ বর্তমান সরকার সেটা খুব টেকনিক্যালি সেটা পাস করে গিয়েছে, সংসদে আনেনি। এটাই আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, যেটাই মাত্র আপনি উত্তর করলেন, সরকার কেন এটি সংসদে পাশ করলো না, টেকনিক্যালি যে কথাটা বললেন। এবং আমার এটার সাথে সংযুক্ত যে প্রশ্নটি ছিল যে বিরোধী দলের এই ক্ষেত্রে আপত্তির জায়গাটা কোথায়, অর্থাৎ তাদের এই আপত্তির পেছনে লিগ্যাল কোনো ভ্যালিডিটি আছে কিনা, এবং বিরোধী দলের এটা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন, সেটা অ্যানাদার ইস্যু। এবং সরকার এই বিষয়টাকে কিভাবে দেখছে বলে আপনি মনে করেন? দেখুন, 2024-25 সালের যে অন্তর্বর্তীকালীন সরকার, সোকল্ড অন্তর্বর্তীকালীন ইউনিট সরকার সংবিধান সংস্কার এবং জুলাই সনদ নামে যেসব অধ্যাদেশ জারি করেছিল, পরবর্তীতে সেটা 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সংসদে বা যারা নির্বাচিত হবে তারা সংসদে পাশ করার কথা। কিন্তু যেহেতু গণভোটের সাথে যে অধ্যাদেশগুলো জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের কথা, সেটা সরকার খুব টেকনিক্যালি বলছে যে এই গণভোটের ব্যাপারে, বা অনেকেই হা ভোট না ভোট দিয়েছে সাধারণ নির্বাচন 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেখানে জুলাই সনদ বা সংবিধান সংস্কারের যে বিষয়গুলি আনছে, অন্তর্বর্তীকালীন সরকার সে অধ্যাদেশগুলো জারি করেছিল। পরবর্তী নিয়ম অনুযায়ী এই অধ্যাদেশগুলি সংসদ গঠন করার পরে 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলি সংসদে পাশ করে নিতে হয় বিল আকারে। সেক্ষেত্রে এই জুলাই সংস্কার যে অধ্যাদেশ, সেটা কিন্তু সরকার এখন সেখানে হাত দেয়নি, অর্থাৎ এটা অটোমেটিক 30 দিন হয়ে গেছে, তামাদি হয়ে গেছে। যেহেতু তামাদি হয়ে গেছে, সরকার সেটা নিয়ে আসছে না। এবং বর্তমান যে বিরোধী দলীয় 11 দলীয় জোট আছে, বিরোধী দল জামাত ইসলাম সহ, তারা মনে করছে যে এই জুলাই সনদ এবং সংবিধান সংস্কার এগুলি যদি সংসদে বিল আকারে না আনা হয় বা আইন আকারে না আনা হয়, পরবর্তীতে ভবিষ্যতে সেটা তাদের জন্য এক ধরনের বিপদ নিয়ে আসতে পারে, বা এক ধরনের তারা আইনি মার কাছে পড়ে যেতে পারে। যার কারণে বিরোধী দল সরকার কেন পাশ করে, এই জন্য তারা আন্দোলনে যাচ্ছে বা রাজপথে যেতে চাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা কয়েকদিন ধরেই দেখছি তারা রাজপথে বেশ কয়েকটি মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে, এবং সারা দেশে তারা এটা করছে। কিন্তু সরকারের যেটা লজিক, সেটা হচ্ছে যে যেহেতু গণভোটের অধ্যাদেশের মধ্যে দিয়ে একটা গণভোট হয়েছে, হ্যাঁ না ভোট হয়েছে, এবং এই গণভোটের ওই অধ্যাদেশের ভবিষ্যতে আর কোনো কাজ নেই, অর্থাৎ এটাকে লয়ের ভাষায় বলে ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড, অর্থাৎ এটা কার্যসিদ্ধ হয়ে গেছে, এটা আর সামনে আর কোনো কাজই নেই, যার কারণে সেটা সংসদে আনারও কোনো প্রয়োজন নেই। কিন্তু বিরোধী দলের যে 11 দলের জোট রয়েছে, সেই জোট চাচ্ছে যে এটা সংসদে বিল আকারে এনেই পাশ করা হোক। কিন্তু সরকার যেটা বুঝে শুনে, আমার মনে হয় সরকার বুঝে শুনেই বলছে যে এটা যেহেতু ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড হয়ে গেছে, কার্যসিদ্ধ হয়ে গেছে, যার কারণে এটা সংসদে নিয়ে আসছে না। এবং সরকার আরেকটি জিনিস বলছে, আমরা এই সংস্কারের যে সংবিধান সংস্কার এবং জুলাই সনদ অনেক কিছু ত্রুটি রয়ে গেছে, এবং সেই ত্রুটিগুলো আরো যুগোপযোগী এবং শক্তিশালী করার জন্য আমরা সেটা ভবিষ্যতে করবো বলে সরকার থেকে কিন্তু বলা হচ্ছে।
একইভাবে আপনি দেখেছেন নিশ্চয়ই, আমরা সংসদেও দেখেছি আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে জুলাই সনদ অধ্যাদেশ যেটা গণভোটের বিষয়বস্তু ছিল, সেই জুলাই সনদ গণভোটকে তিনি একটি অন্তহীন প্রতারণার দলিল বলেছেন এবং এটার পেছনের যুক্তি হিসেবে তিনি দেখিয়েছেন যে আমরা যে ওর সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা যে জুলাই সনদের ঐক্যমত্যে আমরা পৌঁছেছিলাম, সেখানে আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, যেটার অর্থ হচ্ছে ভিন্ন মত। আর জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ অর্থাৎ প্রকারান্তরে যেটা গণভোট নেওয়া হয়েছিল, সেখানে কেবলমাত্র 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয় এবং জুলাই সনদ যেটা ওনারা অধ্যাদেশ আকারে নিয়ে এসেছিলেন, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টিকেও এড়িয়ে যাওয়া হয়েছিল, যে কারণে এটা এবং সাংবিধানিকভাবেও যেটা আপনি আমাকে বললেন যে এটা বয়েড অ্যাভিনিশিও উনি বলেছিলেন, একইভাবে আপনার সাথেও তিনি তার যুক্তি তুলে ধরেছেন। এই ব্যাপারে আপনার মতামত কি, যে আসলে যেটা গণভোট হয়েছিল সেখানে যে বিষয়বস্তু, সেখানে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন কি ঘটেছিল কিনা বাস্তবে, এ বিষয়ে আপনি কি মনে করেন? দেখুন, সাধারণ মানুষ হারা ভোট যারা দিয়েছেন গণভোটে, এবং সাধারণ মানুষ ভোটের আগে সাধারণ নির্বাচনের আগে বেশ কয়েকদিন, প্রায় 8 থেকে 9 মাস ধরে সংবিধান সংস্কার নিয়ে অনেকগুলো কমিটি করা হয়েছিল এবং বেশ কয়েকবার তারা বসেছে, এবং বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার নোট অফ ডিসেন্টগুলি দিয়েছে। পরবর্তীতে নোট অফ ডিসেন্টগুলি মুছে দিয়ে ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটা গেজেট দিয়েছিল, জুলাই সংস্কার বা জুলাই সনদ নামে। সেখানে এই বর্তমান সরকার যে নোট অফ ডিসেন্টগুলি দিয়েছিল, যেহেতু তারা নোট অফ ডিসেন্টগুলি মুছে দিয়েই জুলাই সনদ করেছে, তো বর্তমান সরকার তো ডেফিনেটলি চাইবে যে তারা যেসব নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলি বাদ রেখেই জুলাই সনদটা বাস্তবায়ন করতে, এবং সরকার বারবার বলছে যে আমরা সেটা করব। এবং গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে আমরা জুলাই সনদের মধ্যে আমাদের বর্তমান এবং যুগোপযোগী শক্তিশালী করে আমরা কিছু আইন করব, এবং আমি মনে করি যে সরকার হয়তো সেভাবেই কাজ করছে। আমার আরেকটি প্রশ্ন রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে তারা 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করেছিল, যেটা আপনি জানেন। পরবর্তীতে সংসদ সেখান থেকে 113টি অনুমোদন করেছে, 20টি তারা বাতিল করেছে সাংবিধানিকভাবেই। সেটা যেহেতু 30 দিনের মধ্যে, যেটা আমাদের আর্টিকেল 93 এর সাব আর্টিকেল 2 অনুচ্ছেদ অনুযায়ী, সেটা যেহেতু 30 দিনের মধ্যে যদি উপস্থাপন না হয় সেটা অটোমেটিক্যালি কার্যকারিতা হারাবে। সেই প্রেক্ষিতে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, বাতিল হওয়া অধ্যাদেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল যেটা রাষ্ট্রীয়ভাবে এবং সাধারণ জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাতিল হওয়া অধ্যাদেশগুলোর কি কারণে বাতিল হলো? যেমন আমি কয়েকটা অধ্যাদেশ আমি আপনাকে বলতে পারি। সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত একটি, সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত 2টি, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত 3টি, গুম প্রতিরোধ সংক্রান্ত 2টি এবং দুদক সম্পর্কিত একটি অধ্যাদেশ, যেটা রাষ্ট্রীয় কাঠামোকে আরো শক্তিশালী করার জন্য এই অধ্যাদেশগুলো খুবই জরুরি ছিল। এগুলো বাতিল করার পেছনে চিরস্থায়ীভাবে বাতিল করার কোনো পরিকল্পনা আপনি এখানে দেখতে পাচ্ছেন, নাকি এটাকে আরো শক্তিশালী করে নতুন বিল আকারে সরকারের উপস্থাপন করার কোনো পরিকল্পনা আছে? আপনার কি মনে হয় যে আমাদের জনগণের আকাঙ্ক্ষা কি এ ব্যাপারে? ধন্যবাদ। দেখুন, ইউনূস সরকার কিন্তু সংসদ সচিবালয় একটা প্রতিষ্ঠা করেছিল, উদ্বোধন করেছিল সংসদ সচিবালয় নাম, এবং সুপ্রিম কোর্ট অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ বা কমিশন যেগুলো অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেখানে সাধারণ জনগণ ভেবেছিল যে এগুলি বিল আকারে সংসদ আনা হবে। তো বর্তমান সরকার সেটাকে যাচাই বাছাই করে কিছু নোট অফ ডিসেন্ট তখন দিয়েছিল সংস্কার কমিশনের সময়। তো বর্তমান সরকার সেটা বারবার বলছে যে এখানে কিছু ত্রুটি রয়ে গেছে, ত্রুটি এবং যুগোপযোগী করার জন্য হল, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ধরনের পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য তাদের আরো কিছু আইন এখানে যুক্ত করা উচিত। তার জন্য সময় দরকার এবং তার জন্য কমিটি দরকার। কমিটির আকারে এটা কমিটি করে পরবর্তীতে সংসদে তারা পাস। অর্থাৎ আমরা আশাবাদী যে এই ব্যাপারে সরকার শক্তিশালী পদক্ষেপ নেবে, রাষ্ট্রীয় এই কাঠামোগুলোকে আরো যেন দুর্নীতিমুক্ত এবং জন আকাঙ্ক্ষা পূরণের জন্য ভূমিকা রাখতে পারে, তার জন্য এটিকে আরো আলোচনা করে, সুপারিশ করে, আরো শক্তিশালী করে অর্থাৎ বিল আকারে উপস্থাপন করবে। এটা আপনিও আশাবাদী, আমিও আশাবাদী, এবং রাষ্ট্রীয়ভাবে যেন এই ব্যাপারে যেটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তার জন্য রাষ্ট্রীয় এই সব জায়গায় যে সংস্কার, এটা খুবই জরুরি।
আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন তার কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে চাইবো। সেটি হচ্ছে, আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের পাশ করা 133টি অধ্যাদেশ জারি, তার মধ্যে 113টি অধ্যাদেশ সরকার অনুমোদন দিয়েছে, এবং এই 113টি অধ্যাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যাদেশ ছিল জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা দায় নির্ধারণ ও অধ্যাদেশ। অর্থাৎ জুলাই অভ্যুত্থানকারী অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে করা দেওয়ানি ও ফৌজদারি মামলা অভিযোগ প্রত্যাহার করা হবে, এবং এছাড়া নতুন কোনো মামলা অভিযোগ করা যাবে না অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে। এখন এই বিষয়টি, অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন, জনরোষের কারণে হোক বা রাজনৈতিক কারণে হোক, যেভাবেই হোক, একটি সরকার যেহেতু পট পরিবর্তন হয়েছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী যারা রয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি বলছি না যে এই দায় মুক্তি দেওয়াটা একেবারে অবৈধ, এটি সরকারের ক্ষমতা রয়েছে এই আইনটি পাশ করার, কিন্তু এর মধ্যে কিছু প্রশ্ন থেকে যায়। যে প্রশ্নটি আমি করতে চাই, বিষয়টি আসলে যেহেতু আমরা সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করছি, আমার নিজের ব্যক্তিগত মতামত, এই কথা আমি বলছি না। এটি প্রথম আলোতে প্রকাশিত সোমবার 6 এপ্রিল, উম্মে ওয়ারা সহযোগী অধ্যাপক ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওনার একটি কলাম থেকে আমি এটা পেয়েছি। তিনি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026 এর প্রথম বাক্যে দায় মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। দায় মুক্তির যেটা সময় সেটা নির্ধারণ করা হয়েছে 1 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত, কিন্তু আন্দোলনটি জুলাই শেষে 15 দিন থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত রক্তক্ষয়ী হয়েছিল। এই সময়সীমার আগে ও পরে সংগঠিত ফৌজদারি জটিলতায় অপরাধের দায় মুক্তি নিয়ে আইনটি ভবিষ্যতে কোনো জটিলতায় পড়তে পারে কিনা, এই কারণে প্রশ্নটি আমি করলাম যে জুলাই শেষ 15 দিন এবং 5ই আগস্ট পর্যন্ত যদি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে থাকে, তাহলে 31 আগস্ট পর্যন্ত যদি দায় মুক্তি দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অভ্যুত্থানের সাথে সম্পর্কিত নয়, অভ্যুত্থান বহির্ভূত কিছু অপরাধ, ফৌজদারি অপরাধ যেটা হতে পারে। এই কারণে কোনো রকমের আইনি জটিলতায় ভবিষ্যতে এই অধ্যাদেশটি পড়তে পারে কিনা। দেখুন, 2024 সালের জুলাই থেকে অগস্ট পর্যন্ত যারা কোটা এবং মেধার এটা নিয়ে বিতর্ক করে একটি আন্দোলন করেছিল, সেই আন্দোলনে যারা, অনেকে বলছে অভ্যুত্থান বলছে, অনেকে বলছে সরকার পতন, যেটাই বলি আমরা, ইন্ডেমনিটি দিয়েছে যাদেরকে 1 জুলাই থেকে অগস্টের 21 পর্যন্ত। এই ইন্ডেমনিটি অতীতে অনেকগুলো হয়েছিল, এবং ইন্ডেমনিটি আপনি দিয়েছেন, দায় মুক্তি দিয়েছেন, কাদেরকে দায় মুক্তি দিয়েছেন, কারা আন্দোলন করেছে, হাউ উড ইউ ডিফাইন কারা কারা এই আন্দোলনের সাথে ছিল, এবং এই আন্দোলনে কোন কোন অপরাধকে আপনি দায় মুক্তি দিয়েছেন সেটা কিন্তু আপনি ক্লিয়ারিফাই করেন না। কোন কোন অপরাধ করলে বা কোন কোন কাজ আপনি ইন্ডেমনিটি দিচ্ছেন, যারা শুধু আন্দোলন করছে শুধু তারা, নাকি যারা গার্মেন্টস লুটপাট করেছে, শিল্প প্রতিষ্ঠান লুটপাট করেছে, ব্যাংক বিমা দখল করেছে, চাঁদাবাজি করেছে, মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছে, মওকুফ করেছে। প্রথম জুলাই থেকে অগস্টের 21 তারিখ পর্যন্ত এই 2 মাস, প্রায় 2 মাস অনেক অপরাধ হয়েছে। এমন কোনো অপরাধ নেই হয়েছে, আমি বলছি না যে আন্দোলনকারীরা অপরাধী বা আন্দোলনকারীদেরকে ব্যবহার করে অনেকেই অপরাধ করেছে। আমি যে অপরাধগুলির নাম বলছি এগুলো সব কটা ফৌজদারি অপরাধ, সব কটা বিচার হওয়ার। এবং আপনি নিশ্চয়ই একজন আইনজীবী হিসেবে, আমরা আইনের ছাত্র হিসেবে জানি যে ফৌজদারি অপরাধের কোনো তামাদি নেই, যে কোনো সময় ফৌজদারি অপরাধের মামলা করা যায়। ইন্ডেমনিটি তো অতীতেও হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর 1975 সালে কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়া যাবে না বলে ইন্ডেমনিটি হয়েছে। পরবর্তীতে সেটা 1996 সালে এসে সংসদে বাতিল হয়, এবং যারা ওই অপরাধ, বঙ্গবন্ধুর হত্যাকারী যারা রয়েছে, ওই হত্যাকারীদের কিন্তু সকল ফাঁসি হয়েছে, বিচার হয়েছে। সুতরাং এই ইন্ডেমনিটি, এই সংসদে যে পাশ করেছে ইন্ডেমনিটি বিলটা, সেটা কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে কথা উঠবে, প্রশ্ন উঠবে। এক্স্যাক্টলি আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে কারা কারা আন্দোলন করেছে, এবং ওই সময়ের মধ্যে, ওই বিদ্যমান সময়ের মধ্যে, জুলাই এবং অগাস্টের মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে, মওকুফ হয়েছে, সেখানে তারা ইন্ডেমনিটি দোহাই দিয়ে পার পেয়ে যাচ্ছে কিনা, আইনের বাইরে যাচ্ছে কিনা, সেটা কিন্তু প্রশ্ন উঠবে। যেহেতু আমরা আইন চর্চা করি, আইনের শাসন বা রুল অফ ল কিন্তু বাংলাদেশে এস্টাবলিশ করতে গেলে প্রশ্ন উঠবে, এবং ভবিষ্যতে বা ভবিষ্যৎ প্রজন্ম বা সরকার পরিবর্তন যদি কখনো হয়,
বা পরিবর্তিত পরিস্থিতি যদি এই প্রশ্নগুলি উঠে, তখন কিন্তু এই ইন্ডেমনিটির সাথে যারা জড়িত, যে সমস্ত প্রক্রিয়ার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উঠতে পারে। ইন্ডেমনিটিতে যে সমস্ত ত্রুটি রয়ে গেছে আর সেটা আইডেন্টিফাই করা উচিত, এবং কারা কারা ইন্ডেমনিটির আওতায় থাকবে এবং কারা কারা এর বাইরে যাবে সেটাও কিন্তু আইডেন্টিফাই করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন আমাদের আজকের অতিথি যে দায় মুক্তির বিষয়ে আমরা জানি যে আর্টিকেল 46 সংবিধানে স্পষ্ট দায় মুক্তি আইনের বিষয়ে স্পষ্ট বৈধতা থাকা সত্ত্বেও বিভিন্ন সরকারি সময়ে এই ইন্ডেমনিটি আইনের অন্যদিকে যেহেতু বিভিন্ন ঘটনা ঘটেছে যেটা বেআইনি ছিল, এবং সেটা ওই সমস্ত ইন্ডেমনিটিকে অর্থাৎ যে দায় মুক্তি দেওয়া হয়েছে সেগুলো যেহেতু বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুতরাং এই ব্যাপারে আমি এটার সাথে একমত যে এটি অবশ্যই অনেক ভেবেচিন্তে দায়মুক্তি অধ্যাদেশের বিষয়ে আইন প্রণয়ন করা দরকার ছিল বলে আমিও মনে করি। এবং আজকে যিনি অতিথি তার কাছে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যেটা আমাদের এই প্রশ্নটি একটু কঠিন। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অন্যতম সবচাইতে পুরনো অভিজ্ঞ একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এবং নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করেছিল। পরবর্তীতে সংসদে নিয়ে এনে আইন পাশ করা হয়। এখানে আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো আন্তর্জাতিক কোনো মানদণ্ড রয়েছে কিনা? ধন্যবাদ। আপনি বলছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, এবং সেটা সংসদে যে আইনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় সেই আইনকে কিছু সংসদে নিয়ে এনে বিল আকারের সংসদে পাশ করা হয়। এখন আপনি একটি দলকে কখন নিষিদ্ধ করতে পারবেন, বা আন্তর্জাতিক ক্রাইটেরিয়াতে অন হোয়াট বেসিস আপনি একটি দলকে নিষিদ্ধ করবেন? একটি দল যখন সরাসরি সশস্ত্র এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকে এবং সরাসরি সশস্ত্র বিপ্লব করতে যায়, তাদেরকে আপনি আন্তর্জাতিক ক্রাইটেরিয়ার মধ্যে রেখে কিন্তু নিষিদ্ধ করতে পারেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তো আজকের একটি শুধু সাধারণ একটি রাজনৈতিক দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগের যখন জন্ম হয় তখন কিন্তু বাংলাদেশের জন্ম হয়নি। আওয়ামী লীগ একটি বিশাল ইতিহাস রয়েছে, এটা 1952 সাল থেকে 1966 সাল, 1969, এরপর 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, এগুলি কিন্তু একটির পরিপূরক। আওয়ামী লীগকে চাইলেই আপনি নিষিদ্ধ করতে পারবেন না, কারণ আমরা জানি যে বিগত নির্বাচনগুলিতে, আমরা যদি ধরি যে 1991 সাল থেকে যে নির্বাচনগুলি আমরা যদি ধরি সংসদীয় পদ্ধতিতে, সেখানে কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকটি নির্বাচনে মোর দেন 35 ভোট পেয়েছে, অর্থাৎ ভোটের 35% ভোট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। তাই আওয়ামী লীগকে আপনি এই যে 35% মানুষ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, আপনি তাদেরকে চাইলে তো বাদ দিতে পারবেন না। তারাও তো আমাদের সমাজের অংশ, আমাদের দেশের নাগরিক। আপনি ব্যক্তি অপরাধের বিরুদ্ধে আপনি একটি দলকে নিষিদ্ধ করতে পারেন না, এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে আপনি শত শত বা হাজার হাজার কোটি কোটি যে আওয়ামী লীগ সমর্থক রয়েছে, আপনি তাদেরকে মেইন স্ট্রিম রাজনীতিকে বাইরে রেখে দিচ্ছেন। তাহলে একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে বা বিশাল সংখ্যক ভোটারকে আপনি নির্বাচনের বাইরে রেখে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে পরিচালিত করবেন, বা দেশের নির্বাচন হবে বা দেশের রাজনীতি হবে, সেটা কিন্তু অনেক রাজনীতিবিদ বা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বাইরে রাখা মোটেও কাম্য নয়, এবং সেটা কখনো সম্ভব নয়। এবং সেটা আপনার সাথে যেটা আমি পেয়েছি, এটিও একটি কলামে লেখা আছে। মোহাম্মদ জামাল উদ্দিন শিকদার, গবেষক, সমাজবিজ্ঞান বিভাগ, তিনি বলেছেন আন্তর্জাতিক মানদণ্ডের বিষয়ে, যেমনটা আপনি বলেছেন, আপনার কথার সাথে তিনিও একমত। তিনি বলছেন যে ইউরোপের কাউন্সিল অফ ইউরোপ এর অধীনে ভেনিস কমিশন 2000 সালে একটি গাইডলাইন দেয়, গাইডলাইন্স অন প্রহিবিশন অ্যান্ড ডিসলিউশন অফ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড অ্যানালগস মেজার্স। সেখানে বলা হয়েছে কোনো রাজনৈতিক দলকে সহজে নিষিদ্ধ করা যাবে না, এটি করা যাবে শুধু
খুবই ব্যতিক্রমী পরিস্থিতিতে যেমন দলটি সহিংসতা সমর্থন করে বা গণতান্ত্রিক ব্যবস্থা ভাঙতে সহিংস পথ নেই, শুধু রাজনৈতিক মতভেদ থাকলেই দল নিষিদ্ধ করা গ্রহণযোগ্য নয়। এই দৃষ্টিতে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে কেউ অপরাধ করলে ব্যক্তিগতভাবে তার বিচার হওয়া উচিত, পুরো দলকে দায়ী করা যাবে না। তিনিও এটার সাথে, যেহেতু এটি বর্তমান সময়ে বেশি আলোচিত একটি বিষয়, এবং এটির সাথে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। অনেকে মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে দেশের একটা ইতিহাসের একটি বড় অধ্যায়কে অস্বীকার করা। এই দলটির ঐতিহাসিক অবদান এবং বর্তমান পরিস্থিতিতে তাদের অস্তিত্বের প্রয়োজনীয়তা নিয়ে কি বলবেন বর্তমান পরিস্থিতিতে? ধন্যবাদ। আসলে আমি আওয়ামী লীগের কে রিপ্রেজেন্ট করি না বা এখানে করছি না। আমি একজন রাজনৈতিক সচেতন বা আইনের ছাত্র হিসেবে বলতে পারি, আওয়ামী লীগের যে ইতিহাস, আওয়ামী লীগের যে উন্নয়ন, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এবং আওয়ামী লীগের যে বিপুল জনসমর্থন, সেই জনসমর্থনের প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে এলডিসি থেকে উন্নয়নশীল রাষ্ট্র পরিণত করেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমরা যদি উল্লেখযোগ্য কিছু উন্নয়ন দেখি, মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু, অনেকগুলো উন্নয়ন আমরা বলতে পারি। এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে বাংলাদেশের সাধারণ মানুষের যে 900 টাকা আমাদের জিডিপি ছিল, পার মাথা পিছু আয় ছিল, সেখান থেকে 3000 টাকা মাথা পিছু আয় বাংলাদেশ আওয়ামী লীগ নিয়েছে। সেটা কিন্তু আওয়ামী লীগকে আপনার দিতেই হবে। আপনি সাদাকে সাদা বলতে বা কালোকে কালা বলতে আমরা বলতে পারি, সেখান থেকে আওয়ামী লীগের যেসব উন্নয়ন কর্মকাণ্ড ইতিবাচক দিক সেগুলো তুলে ধরতে হবে। এবং সেই আওয়ামী লীগ আজকে যে কায়দায় করেছে, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের যে সাধারণ কর্মীদের কি অবস্থা, সাধারণ কর্মীরা কোন অবস্থায় থাকবে, সরকার কোনটাতে ফোকাস করবে? সরকার বলছে সাধারণ জনগণকে, সরকার বলছে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে সরকার যদি গণতন্ত্র, সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ঢালাওভাবে সমাজে বিভাজন যদি তৈরি না করতে চায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের যারা সোকল্ড অপরাধী রয়েছে, যারা অপরাধী, সত্যিকার অর্থে অপরাধী যাদেরকে বলছে, তাদেরকে তাদের অপরাধের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিচার করা যায়। ব্যক্তিগত কোনো দলকে আপনি সামষ্টিকভাবে কোনো দলকে আপনি অপরাধী বলতে পারবেন না। এবং আওয়ামী লীগের যে বিপুল জনসমর্থন, সেই জনসমর্থনে সাধারণ যারা ভোটার রয়েছে, তৃণমূল রয়েছে, তাদেরকে আপনি ঢালাওভাবে অপরাধী বানিয়ে তো আপনি সমাজে বিভাজন তৈরি করছেন, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিন্তু ব্যাহত করছে। এবং সরকার আশা করি এই দিকে যাবে না। আমিও এই ব্যাপারে আশাবাদী, এই কারণে যে আমরা সম্প্রতি দেখেছি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন 5ই আগস্টের পরে দায়ের হওয়া বিভিন্ন মামলা যাচাই বাছাই হবে। যদিও বা এই প্রক্রিয়াটা এখনো শুরু হয়নি, তবে আমরা মনে করি এটা যাচাই বাছাই হওয়া উচিত। এই কারণে যে কেবলমাত্র দল করার কারণে তৃণমূলের কর্মীদেরকে ঢালাওভাবে আসামি করে যে মামলাগুলো রুজু করা হয়েছে, মূলত প্রকারান্তরে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর বাইরেও যারা রাজনীতি করেনি, কেবলমাত্র হয়তো অনেকে সমর্থন করেছে, ভোট দিয়েছে, কিংবা কারো ব্যক্তিগত রেষারেষি থাকার কারণে অরাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ব্যবসা করে, সাধারণ চলাফেরা করে, তাদেরকেও আসামি করে একসময় অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে, যেটা বর্তমান সরকার বুঝতে পেরেছে যে আসলে এখানে একটা গুরুতর অন্যায় হয়েছে। এবং এই বিষয়টি বুঝতে পেরে 5ই আগস্টের পরে যে মামলাগুলো দায়ের হয়েছে সেগুলো যাচাই বাছাই করার তিনি যে ঘোষণা দিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। একজন দেশের সুনাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে প্রতিটি বাংলাদেশের নাগরিক এটাই কামনা করে যে যেন কেউ অন্যায়ের শিকার না হয়, সবার সাথে যেন ইনসাফ করা হয়, সবাই যেন ন্যায় বিচার পায়, এবং সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে শাস্তি হোক, এটা আমিও কামনা করি। এবং আরেকটি প্রশ্ন আজকে যিনি আমাদের অতিথি তার কাছে আমি করতে চাই, এই কারণে যে এই যে এত বড় একটি সিদ্ধান্ত, একটি সবচাইতে বৃহৎ পুরনো রাজনৈতিক দল বলেন বা মানুষের সমর্থন নিয়ে বারবার বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা বলেন, বিভিন্ন ঐতিহাসিক অবদানের কথা বলেন, এত বড় একটি দলকে নিষিদ্ধ করার বিষয়টি সারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, জাতিসংঘ বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, তারা এটা নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেছে কিনা? ধন্যবাদ। জাতিসংঘ সবসময় চাই প্রত্যেকটা নাগরিকের যে মৌলিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ আপনি যেটা বললেন, সেটা জাতিসংঘ সবসময় চাই যে সকল দেশে এই ধরনের চর্চাগুলো থাকুক, গণতান্ত্রিক চর্চাগুলো থাকুক। সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরে জাতিসংঘ এবং জাতিসংঘের অনেকগুলো হিউম্যান রাইটস ওয়াচ এবং ইংল্যান্ডের অনেকগুলো
মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু একটি উদ্বেগ প্রকাশ করেছে এবং চিঠিও দিয়েছে, অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছিল যে তারা কখনো এই ধরনের একটি রাজনৈতিক দলকে, ইতিহাস ঐতিহ্য সম্পন্ন একটি দলকে নিষিদ্ধ করা কখনোই কাম্য নয় এবং তারা কখনোই চায় না কারো ফ্রিডম অফ স্পিচ রুদ্ধ হোক। তারা সবসময় চায় প্রত্যেকটি দেশে গণতন্ত্র বজায় থাকুক। তো আওয়ামী লীগকে নিষিদ্ধের পরে কিন্তু অনেকগুলো রাষ্ট্র, অনেকগুলো মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। এবং আরেকটি প্রশ্ন থেকেই যায়, যেটা আমাদের ইদানিং আমরা বিভিন্ন পেপার পত্রিকাতে, বিভিন্ন কলামিস্টের লেখাতে আমরা পেয়ে থাকি, যে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে বিশ্ব পরিমণ্ডলে আওয়ামী লীগের একটা অবস্থান ছিল। সেই অবস্থান থেকে এই এত বড় একটি রাজনৈতিক দলের কার্যক্রম যখন নিষিদ্ধ হয়ে যায়, তখন সেখানে কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থান হওয়ার ঝুঁকি বাড়বে কিনা, এই ব্যাপারে অনেকেই মতামত দিয়ে থাকেন। আপনার ব্যক্তিগতভাবে এই ব্যাপারে আপনি কি মনে করছেন? ধন্যবাদ। দেখুন, আওয়ামী লীগ সবসময় নিজেদেরকে অসাম্প্রদায়িক এবং সেকুলার দল হিসেবে, নিজেদের প্রতীক হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করেছে এবং সেইভাবেই কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করছে। আওয়ামী লীগের পূর্বে নাম নিশ্চয়ই আপনি জানেন, আওয়ামী লীগের পূর্বে নাম ছিল কিন্তু আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেটা সেকুলার এবং অসাম্প্রদায়িক রাজনীতির জন্য কিন্তু মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় আওয়ামী লীগ থেকে। তো আওয়ামী লীগ সবসময় চায় যে সেকুলার এবং অসাম্প্রদায়িক রাজনীতি করে সকল ধর্মবর্ণ নির্বিশেষে একটা রাজনীতি। সেই জায়গা থেকে আওয়ামী লীগের শূন্যতা বা আওয়ামী লীগের অবর্তমানে অপশক্তি, মৌলবাদী শক্তি বাংলাদেশের মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবং আমরা পূর্বের ইতিহাসে সেটা জানি এবং দেখেছি আমরা অনেক সময় যে আওয়ামী লীগের অবর্তমানে অপশক্তি এবং মৌলবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠে বাংলাদেশের শান্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে পারে। আর সাম্প্রদায়িক আমাদের মধ্যে যে একটি সার্বজনীন সম্প্রীতি রয়েছে সমাজের মধ্যে, সেটাকে ফাটল ধরতে পারে। এবং আমাদের আশেপাশের অনেকগুলো রাষ্ট্র কিন্তু আমাদের সীমারেখা বা সার্বভৌমত্বের সাথে কিন্তু বর্ডার রয়েছে এবং সেই রাষ্ট্রগুলি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আওয়ামী লীগকে সবসময় আওয়ামী লীগের পাশে থেকেছে, শুধুমাত্র আওয়ামী লীগ সেকুলার রাজনীতি করে এবং বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির প্রতীক হিসেবে আওয়ামী লীগকে বিবেচিত করেছে। আমরা মনে করি যে আওয়ামী লীগের শূন্যতা, আওয়ামী লীগ যদি সমাজের যে গণতান্ত্রিক প্রক্রিয়া মেইন স্ট্রিম রাজনীতিতে না আসে, সেক্ষেত্রে অপশক্তিগুলো বা মৌলবাদী শক্তিগুলো মাথাছাড়া দিয়ে উঠতে পারে। এবং সর্বশেষ আমরা আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকে যিনি অতিথি তিনি আমাদেরকে সময় দিয়েছেন, সর্বশেষ প্রশ্ন করে আমি আজকের পর্ব শেষ করব। সেটি হচ্ছে, যেহেতু আপনি যেমনটা বলেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের যে একটি শক্তিশালী একটি নেটওয়ার্ক ছিল, তা কি বর্তমানে দেশের রাজনীতিতে কোনো রকমের প্রভাব ফেলবে কিনা, যেহেতু তাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে? ধন্যবাদ। আওয়ামী লীগ যেহেতু একটি পুরনো দল, বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক সময় রাষ্ট্র ক্ষমতায় থেকেছে, অনেক সময় বিরোধী দলে থেকেছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ আমাদের পাশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, রাশিয়া এবং পশ্চিমে অনেকগুলো দেশের সাথে আওয়ামী লীগের কূটনৈতিক এবং দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের কারণে কিন্তু এই আওয়ামী লীগ না থাকায় বর্তমান সরকার এবং আওয়ামী লীগের পরিবর্তিত পরিস্থিতি কিন্তু বাংলাদেশের কূটনৈতিক পরিস্থিতি অনেক ক্ষেত্রে শীতলতা দেখা দিয়েছে এবং অনেক ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই জন্য কূটনৈতিক সম্পর্কগুলি কিন্তু ভাটা পড়েছে, শীতলতা দেখা দিয়েছে যে আওয়ামী লীগ না থাকায়। এবং আমি মনে করি যেহেতু ভারত, রাশিয়া এবং পশ্চিমা অনেকগুলো রাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, সেক্ষেত্রে বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা এবং জিও পলিটিক্সের নিশ্চয়তার ক্ষেত্রে স্থিতিশীলতার জন্য, ভূ রাজনৈতিকের স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের যে কূটনৈতিক সম্পর্ক ছিল সেটা অনেক ক্ষেত্রেই ভাটা করবে এবং আওয়ামী লীগের শূন্যতাই এই সমস্ত কূটনৈতিক সম্পর্কগুলো বাংলাদেশে আওয়ামী লীগ কি তারা একমাত্র নির্ভরযোগ্য দল হিসেবেই কিন্তু তারা মনে করত। আমি মনে করি যেহেতু আওয়ামী লীগ বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় বা কার্যক্রম নিষিদ্ধ আছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের যে কূটনৈতিক সম্পর্কগুলি বিদ্যমান ছিল অনেকগুলো রাষ্ট্রের সাথে, সেক্ষেত্রে তাদের আওয়ামী লীগ যেহেতু নাই, আমি মনে করি অনেক ক্ষেত্রে এই কূটনৈতিক সম্পর্কগুলি আপনি, আমি বা সাধারণ মানুষগুলো ইতিমধ্যে দেখতে শুরু করেছে যে আসলে কূটনৈতিক সম্পর্কটা না থাকার কারণে আমরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আজকে পিছিয়ে যাচ্ছি। কেন পিছিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো রাষ্ট্রের সাথে আজকে সম্পর্ক
সমানভাবে রাখতে পারছি না কূটনৈতিক সম্পর্কের অভাবে, এবং পার্শ্ববর্তী ইন্ডিয়াতেই আমরা ভিসা বন্ধ অনেকদিন ধরে। মানুষ কিন্তু চিকিৎসার জন্য ভারতে যেতে পারছে না, শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের কারণে। সম্পর্ক যদি ভালো থাকতো নিশ্চয়ই আমরা আরো গণতন্ত্রের সাথে বাংলাদেশের অর্থনীতির যে সম্পর্ক, আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক, সেটা আরো ভালো সচল হতো, এবং অনেক সুন্দরভাবেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি চালু থাকতো বলে আমি মনে করি। ধন্যবাদ আজকের অতিথিকে। আমরা আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে গণভোট, দায় মুক্তি, অধ্যাদেশ এবং একটি বৃহৎ বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার যে ফলাফল কি হতে পারে বা এর পক্ষে বিপক্ষে অনেকের যুক্তি রয়েছে। এই বিষয়গুলো শুধু আমাদের মতামত নয়, সাধারণ মানুষের প্রশ্ন ছিল, সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখছে এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের ব্যক্তিগত হয়তো মতামত রয়েছে, সেই মতামত আমরা দিয়েছি। তো আগামীতে আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাথে যারা সদস্য রয়েছেন তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আমরা মতামত নিব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমার প্রিয় অতিথিকে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার, এবং সবাইকে আগামী পর্ব দেখার জন্য আহ্বান জানিয়ে আমার আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।